হ্যালো স্টুডেন্ট, আগের বিগত দিনগুলোতে আমরা অভিব্যক্তি অভিযোজনের ডারউইনের ব্যাখ্যা এবং ল্যামার্কের যেসব সূত্র ছিল বা তার যে মতবাদ সেগুলো সম্বন্ধে পড়েছিলাম। রাসায়নিক বিবর্তন, মাইক্রোস্ফিয়ার, কোয়াসার্ভেট এই তত্ত্বের প্রবক্তা যারা ছিল তাদের সম্পর্কেও পড়েছিলাম। মিলার উডের পরীক্ষা সম্বন্ধেও পড়েছিলাম। এবারে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ। মানে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ মানে এই যে অভিব্যক্তিটা ঘটছে, তাহলে আমাদের তো বলা হয়েছে যে অভিব্যক্তি ঘটে, এরপর আমরা অভিযোজন করব। তো অভিব্যক্তি যে ঘটছে সেই ঘটাটা কিভাবে ঘটছে সেই প্রমাণ তো আমাদের দিতে হবে। আর প্রমাণ ছাড়া কেউ কিছু বিশ্বাস করে না। তো আমরা প্রমাণ নিয়ে হাজির। কি আছে? জীবাশ্ম ঘটিত। অর্থাৎ জীবাশ্ম ঘটিত আমি জাস্ট ওভারভিউ করছি, আমি কিন্তু একটা একটা ধরে ধরে আস্তে আস্তে পড়াবো। আমি জাস্ট এখন ওভারভিউ করে দিচ্ছি। জীবাশ্ম ঘটিত মানে কি? প্রাণীদের জীবাশ্ম থেকে জানা গেছে, যেরকম ঘোড়ার আমরা দেখি ইউহিপাস, তারপরে ইকুয়াস, এইসব ঘোড়ার যে খুরের চেঞ্জ বা তাদের পায়ের দৈর্ঘ্য, এরকম অনেক বিষয় আছে। তারা কোন যুগের ছিল। নেক্সট হচ্ছে তুলনামূলক শরীরস্থলের সমস্ত অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ একটা, কাজ এক গঠন আলাদা, আবার গঠন এক কাজ আলাদা। নিষ্ক্রিয় অঙ্গ যেগুলো আগে মানুষ ব্যবহার করত বা আগে ওইসব প্রাণীরা ব্যবহার করতো, সেই সব অঙ্গগুলো যেগুলো ব্যবহার না করার ফলে, যেরকম আমরা কি পড়েছিলাম যে ব্যবহার ও অব্যবহারের সূত্র ব্যবহার না করার ফলে সেটা কি হয়ে গেছে? নিষ্ক্রিয় অঙ্গ। সে অনেক আছে, অ্যাপেন্ডিক্স আছে, কক্সিস আছে। নেক্সট হচ্ছে মেরুদণ্ড প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। আস্তে আস্তে আমরা একচক্রী, দ্বিচক্রী বা এরপরে আমরা 3টে 4টে, আমাদের যেরকম আধুনিক মানুষের 4 প্রকোষ্ঠ পাওয়া যায় হৃৎপিণ্ডে। এবারে কুমির, সরীসৃপদের 3টে প্রকোষ্ঠ থাকে, কিন্তু কুমির একমাত্র এক্সাম্পল বা এক্সেপশন বলতে পারি আমরা। কিন্তু যাদের কুমিরদের কয়টা থাকে? কুমিরদের কিনা আমাদের 4টে থাকে, কিন্তু থাকার কথা কিন্তু 3টে। কারণ সরীসৃপদের যে আন্ডা মানে সরীসৃপদের যে ভাগ সেখানে কিন্তু কুমির পড়ে, এবং কুমিরের 3টে থাকার কথা, কিন্তু থাকে কয়টা? 4টা। তো আমরা বেসিক জিনিসটা পড়লাম যে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ। এবার আমরা আস্তে আস্তে আমাদের পড়ার দিকে এগিয়ে যাব, কারণ এটা ছিল ওভারভিউ দেখে তো আমাদের পরীক্ষায় কিছুই হবে না। তাহলে আমরা নেক্সট জীবাশ্ম ঘটিতে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা যে প্রথম প্রমাণ জীবাশ্ম ঘটিত যে প্রমাণ, সেই প্রমাণে আমরা চলে আসি। জীবাশ্ম ঘটিত প্রমাণ, ঘোড়ার নাম, যুগ আর বৈশিষ্ট্য। তো প্রথম কথা হচ্ছে বৈশিষ্ট্যর মধ্যে কিছু জিনিস পড়বে, সেটা মনে রাখতে হবে যে সেই ঘোড়াগুলো কেমন ছিল, খুর বিশিষ্ট ছিল কিনা, ঠিক আছে, তাদের কত সেন্টিমিটার ছিল উচ্চতা। বেসিক্যালি এই কোশ্চেনটাই আসে। তো আমি বৈশিষ্ট্য একটা ফাঁকা রেখেছি, যেটা কিন্তু তোমরা বাড়িতে করবে। আমি প্রথম থেকে আগে থেকে বলছি যে ইকুয়াস, প্লাহিপ্পাস, মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস, ইওহিপ্পাস, এরকম নয়। কিরকম? ইওহিপ্পাস থেকে মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস, মেসোচিপ্পাস থেকে প্লায়োহিপ্পাস, প্লায়োহিপ্পাস থেকে ইকুয়াস। কি মনে রাখতে হবে? এরা কোন যুগে বিলং করে, মনে রাখতে হবে। কি আছে? আমি যদি প্রথমে ইওহিপ্পাস বলি তাহলে সেটা কোন যুগ? ইওসিন। পরীক্ষায় এরকম সিম্পলি কোশ্চেন আসবে যে ইওহিপ্পাস কোন যুগের ঘোড়া? তো ইওসিন। মেসোহিপ্পাস অলিগোসিন। তাহলে ইওহিপ্পাস ইওসিন। 30 সেন্টিমিটার। তাহলে বৈশিষ্ট্য কি এদের? 30 সেন্টিমিটার কি ছিল এদের দৈর্ঘ্য? 30 সেন্টিমিটার দৈর্ঘ্য, 30 সেন্টিমিটার দৈর্ঘ্য। নেক্সট যদি আমি বলি তাহলে এদের এটা আসছি, তাহলে এটা কি হবে? 60 সেন্টিমিটার। নেক্সট 100 সেন্টিমিটার। নেক্সট 120 সেন্টিমিটার। আর এটা 150 সেন্টিমিটার। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে? বিবর্তন হয়েছে। তাহলে আমাদের এই কোশ্চেনটাও দেয় যে আমাদের পর্যায়ক্রমে লেখো, যেভাবে এগিয়েছে ঘোড়ার বিবর্তন সেইভাবে পর্যায়ক্রমে তোমরা লেখো। তো কি আছে প্রথমে? ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। এবং তাদের যে কিভাবে তাদের দৈর্ঘ্যগুলো বৃদ্ধি পেয়েছে সেইটাও কিন্তু মনে রাখতে হবে। এবং এরা কোন যুগে ছিল? যেরকম ইওহিপ্পাস তাহলে ইওহিপ্পাস ইওসিন। মেসোহিপ্পাস অলিগোসিন মনে রাখতে হবে। মেরিচিপ্পাস মেরিচিপ্পাস মায়োসিন। তাহলে এরকম ভাবে মনে রাখতে হবে।
এই ইও এই ইও, এটা তো আমাদের এক্সট্রা ভাবে মনে রাখতে হবে। মেরি মায়ো, ঠিক আছে, মেয়ে মা, এরকম একটা ব্যাপার। প্লায়ো প্লায়ো, আচ্ছা প্লাইহিপ্পাস প্লাইহিপ্পাস, হ্যাঁ হবে প্লাইহিপ্পাস প্লাইহিপ্পাস। নেক্সট হচ্ছে ইকুয়াস আর প্লিস্টোসিন। নেক্সট হচ্ছে কি ইকুয়াস আর প্লিস্টোসিন। তাহলে ইকুয়াস কোন যুগের ঘোড়া? প্লিস্টোসিন। এবং তাদের দৈর্ঘ্য 150 সেন্টিমিটার, 120 সেন্টিমিটার, 100। এই যে তাদের দৈর্ঘ্যগুলো, এই দৈর্ঘ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই দৈর্ঘ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা যে কোশ্চেনটায় আসবো বা যে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার থেকে, সেটা হলো আদি ঘোড়া থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য। আমরা তো দেখলাম যে ইওহিপ্পাস থেকে ইকুয়াস তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে? ইওহিপ্পাস থেকে ইকুয়াস, ইওহিপ্পাস থেকে ইকুয়াস। তো এই যে এখান থেকে এটা সৃষ্টি হয়েছে, এটা তো একটা সময় লেগেছে, এবং আস্তে আস্তে আমরা দেখেছি সেই 30 সেন্টিমিটার থেকে কি হবে 150 সেন্টিমিটার তৈরি হয়ে গেছে। এবং কেন তৈরি হয়েছে তারও কারণ আছে, এমনি এমনি তো বিবর্তন হয়নি, এমনি এমনি তো বিবর্তন হবে না। কি কারণ আছে? দৈর্ঘ্য বৃদ্ধি কেন করা হয়েছে? মানে একটা ঘোড়া 30 সেন্টিমিটার ছিল আগে, সে কেন 150 সেন্টিমিটারে গিয়ে থেমেছে? যত তার দৈর্ঘ্য বেশি হবে তার ছুটটা তত সুবিধা হবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কিসের জন্য? দৌড়ানোর জন্য, দ্রুত দৌড়ানোর জন্য, দ্রুত দৌড়ানোর জন্য। এবার দ্রুত দৌড়াবে কেন? আমরা পড়েছিলাম প্রাকৃতিক নির্বাচন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, প্রকৃতি কাকে বেছে নেবে যে পরিবেশের সমস্ত এটা মানিয়ে নিতে পারবে। তো একটা বাঘ, ঠিক আছে, একটা বাঘ যদি ঘোড়াটাকে খেতে আসে, ঘোড়া কি দাঁড়িয়ে থাকবে ওখানে? তো সেই তো বাঁচবে যে ছুটে আগে পালাবে। তাহলে একটা বড় ঘোড়া একটা ছোট ঘোড়া, সে তো ছুটতে পারবে না। তাহলে এই আমাদের এই যে ইওহিপ্পাস, এই ইওহিপ্পাস হয়তো এই ইওহিপ্পাস হয়তো বাঘের খবলে পড়ে যাবে, বাঘের খপ্পরে পড়ে যাবে, বাঘের গালে চলে যাবে, বাঘের শিকার হয়ে যাবে। কিন্তু এই ইকুয়াস হয়তো শিকারটা হবে না। কেন হবে না? কারণ তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, সে দ্রুত দৌড়াতে পারবে, এই জন্য কিন্তু সে এখানে অ্যাডভান্টেজ পাবে। নেক্সট হচ্ছে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি। এবারে পা যা ছোট ছোট, সে কি ভালো করে দৌড়াতে পারবে? স্বাভাবিক নয়। যত পায়ের দৈর্ঘ্য বেশি হবে তত গ্যাপ বেশি হবে, এবং একই সেই ঘুরে ফিরে একই জায়গায় যে প্রকৃতি নির্বাচন করবে, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম হবে। যখনই ওই শিকার করতে আসবে তখন এরাই তো বাঁচবে, এরাই তো বাঁচবে। সেম পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি কেন করা হয়েছে? এই দ্রুত দৌড়ানোর জন্য আমি বলতে পারি। নেক্সট হচ্ছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। এই একটা মানে প্রশ্ন যেটা এর সাথে রিলেটেড, যে পায়ের আঙুলের সংখ্যা যদি বেশি থাকতো কি সমস্যা হতো? সমস্যা ছুটতে সমস্যা হতো। পায়ের আঙুলের সমস্যা বেশি হলে দ্রুত গতির যে ছোটার চেষ্টা করতো সেটা কিন্তু কমে যেত। নেক্সট হচ্ছে পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে ও প্রস্থ বৃদ্ধি করা হয়েছে। এটা জাস্ট সে কতটা মাটি বা যখন সে ছুটবে বা দৌড়াবে সে কতটা প্রেশার ওর উপর দিতে পারছে, সে কতটা নিজে ভারসাম্য রাখতে পারছে, এটা কিন্তু নির্ভর করবে। লাস্ট হচ্ছে খুরের আবির্ভাব। এবার খুর কেন ইউজ হয়? মানে পায়ে খুর থাকে। খুর বেসিক্যালি একটা মাটিতে যাচ্ছে সে, এবারে সেখানে শক্ত মাটি থাকতে পারে বা নরম থাকতে পারে, এবং খুর সেখানে কিন্তু খুব সাহায্য করে। এবং খুর কি করে? ধরো কোনো জীবাণু বা কোনো প্রতিকূল পরিবেশ, সেটা কিন্তু খুর কিন্তু বাঁচিয়ে রাখে পাকে। ওই খুরের আবির্ভাব হয়েছে। এবার দেখো এটা এইগুলো একদিনে হয়নি, এগুলো কেন দরকার হয়েছে? এই জিনিসগুলো কেন দরকার হয়েছে? কারণ এই জিনিসগুলো যদি না আস্তে আস্তে বিবর্তন হতো ইওহিপ্পাস থেকে ইকুয়াসে, তাহলে আজকের ইকুয়াস তৈরি হতো না, এবং ইকুয়াস আজকের যে সুগঠিত আদর্শ ঘোড়া, সেই ঘোড়া আমরা পেতাম না। কারণ তারা কি হয়ে যেত? তারা প্রাকৃতিক নির্বাচন থেকে বাদ হয়ে যেত। কারণ তারা তো সেই জিনিসগুলো দেখাতে পারছে না, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম করতে পারছে না। তখনই কিন্তু তারা কিন্তু পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তাহলে বিলুপ্ত যাতে না হয় তাই জন্য তো এদের এইগুলো হয়েছে। তাহলে ইওহিপ্পাস থেকে ইকুয়াস প্রত্যেকটার কত সেন্টিমিটার এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য, কার খুরের বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, কার পায়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এইগুলো কিন্তু কোশ্চেনগুলো আসে।
এবং এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে দেখে রাখবে, এখান থেকে এই কোশ্চেনগুলো আসে, বিশেষ করে দৈর্ঘ্য এবং কোন যুগের কোন ঘোড়া, এবং এটা ওদের অর্ডারে সাজাও, মানে ইউহিপাস থেকে ইকুয়াস যে অর্ডার, সেই ইকুয়াস থেকে ইউহিপিয়াস না, ইউহিপাস থেকে ইকুয়াস, কেমন রাখবে, ইউহিপাস থেকে ইকুয়াস। নেক্সট যে আমরা বিবর্তনের যে প্রমাণ, সেই প্রমাণে আমরা কি পড়বো, তুলনামূলক শরীর স্থান। তাহলে তুলনামূলক শরীর স্থানের মধ্যে সমবৃত্ত অঙ্গ আছে, সমস্ত অঙ্গ আছে, নিষ্ক্রিয় অঙ্গ আছে, এবং ওই যে হৃৎপিণ্ডের যে ভাগগুলো, মানে সরীসৃপ, মানুষ বা পাখি, সেটা আমরা পরে আসছি, নিষ্ক্রিয় অঙ্গ আর ওটা পরে আসছে। আমি আগে সমবৃত্ত আর সমস্ত অঙ্গটা আগে বুঝি। সমস্ত অঙ্গ আর সমবৃত্ত, তো সমবৃত্তটা আমি আগে পড়ি, যাকে আমরা অভিসারী বলি। অভিসারী মানে কি, প্রত্যেকটা বৈশিষ্ট্য এসে এক জায়গায় কি করছে, মার্চ করছে, এটা হচ্ছে অভিসারী। অপসারী মানে কি, এখান থেকে কি হচ্ছে, অপসৃত হচ্ছে। তাহলে আমাকে আগে বুঝতে হবে যে সমবৃত্তীয় অঙ্গ কি। সমবৃত্তীয় অঙ্গ আমাকে বুঝতে গেলে আমি বলতে পারি, বা ওর সংজ্ঞা যদি আমি বলতে চাই, তাহলে আমার উদাহরণ থেকে বলতে হবে। উদাহরণে কি আছে, বাদুড়ের ডানা, পাখির ডানা। তো বাদুড়ের ডানা আর পাখির ডানার কাজ কি, দুটোই উঠতে সাহায্য করে, তার মানে কি, এই সব সমবৃত্তীয় অঙ্গের কি হয়, এদের কি হয়, কাজ এক কিন্তু গঠন আলাদা। কাজ এক, গঠন আলাদা হবে, কাজ একই করবে, অনেক দিক বৈশিষ্ট্যগুলো কিন্তু কাজ একটাই করবে। আচ্ছা, তাহলে এটা আমরা কি বলবো, যে অভিসারী মানে কি, সব বৈশিষ্ট্যগুলো এক জায়গায় এসে মার্চ করছে। অভিসারী অভিব্যক্তি, বাদুড়ের ডানা, পাখির ডানা। তো বাদুড়ের ডানা আর পাখির ডানার কাজ এক, উঠতে সাহায্য করে। কিন্তু পাখির ডানা যেটা পালক দিয়ে তৈরি, কিন্তু বাদুড় বা অনেক কীটপতঙ্গ যাদের ডানা কাইটিন থাকে, তাহলে এদের কি কাজ এক, কিন্তু এদের গঠন কিন্তু আলাদা। এবার তুমি বলবে যে দাদা ওই ডানা বা এই ডানা একই তো, কিন্তু এরকম নয়। ডানার গঠনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, গঠন আর কাজ কিন্তু এক। গঠন আমাকে দেখতে হবে, গঠন, ঠিক আছে, কি দিয়ে, উপাদানটা কি, সেই গঠনের কথা বলা হচ্ছে। আচ্ছা, মটর গাছের আকর্ষ, কুমড়ো গাছের আকর্ষ। তাহলে পরীক্ষা এমন দিতে পারে যে সমবৃত্তীয় অঙ্গ উদ্ভিদের দেখা যায়, উদাহরণ দাও। প্রাণীদের দেখা যাও, প্রাণীদেরটা বললাম, উদ্ভিদেরটা বলছি। মটর গাছের আকর্ষ কি করতে সাহায্য করে, বেয়ে উঠতে সাহায্য করে। কুমড়ো গাছের আকর্ষ বেয়ে উঠতে সাহায্য করে, কিন্তু এদের গঠন কি হয়, আলাদা হয়। জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখবে। নেক্সট, সমস্ত অঙ্গ অপসারী অভিব্যক্তি, মানে অপসৃত হচ্ছে। তাহলে এদের কি হবে, এদের কিন্তু কাজ এক হবে না, কাজ আলাদা হবে আর গঠন এক। তাহলে এদের কি হবে, গঠন এক আর কাজ আলাদা। গঠন এক বা একই, কাজ আলাদা। তাহলে এবার আমি কি করে বুঝবো, দেখো গঠন এক, কিন্তু আস্তে আস্তে কাজগুলো কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। গঠনে কি আছে, তিমি পাখি ও বাদুড়ের অগ্রপদের গঠন। তো আমি এখানে যেটা বলছি যে গঠন এক, তিমি পাখি, বাদুড়, এদের যে অগ্রপদ গঠন পুরো সেম, কিন্তু এদের কি হয়ে যাচ্ছে, যে কাজ, তিমি পাখি ওড়ে, ঠিক আছে, অগ্রপদ উঠতে সাহায্য করে, এমন নয় যে সাহায্য করে না। বাদুড়ের অগ্রপদ তিমি। আচ্ছা, পেঁয়াজ ও ক্যাকটাসের স্বল্পপত্র, একটা ভুল হয়েছে, স্বল্পপত্র পেঁয়াজের দেখা যায় আর ক্যাকটাসের দেখা যায়, সেটা হচ্ছে পত্রকণ্ঠ। কি দেখা যায়, পত্রকণ্ঠ। তাহলে পেঁয়াজ আর ক্যাকটাসের পেঁয়াজের স্বল্পপত্র আর ক্যাকটাসের পত্রকণ্ঠ। এখানে আমি কি বলবো, সংজ্ঞা পড়বো, গঠন এক। এদের গঠন কি, এক্সটার্নাল একটা গঠন, কিন্তু এদের কাজ আলাদা। যেরকম পত্রকণ্ঠ কি করতে, আত্মরক্ষা করতে সাহায্য করে, কিন্তু এই পেঁয়াজের যে স্বল্পপত্র, সেখানে খাবার সঞ্চিত থাকে, কি থাকে, খাবার সঞ্চিত থাকে, খাদ্য সঞ্চয়। এখানে পত্রকণ্ঠকের কাজ আত্মরক্ষা। তো এদের কি, দুটোই কি, বেয়ে উঠতে সাহায্য করে।
এই দুটো যদি বলি, মরতে সাহায্য করে। তাহলে তোমরা কিন্তু সমবৃত্তীয় সমসমস্ত অঙ্গ বুঝতে পেরেছো, এবং এখান থেকে কি কি কোশ্চেন হয় আমি বলে দিচ্ছি। সমসমস্ত অঙ্গ কাকে বলে উদাহরণ দাও, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও, সমসমস্ত অঙ্গ দেখা যায় এমন উদ্ভিদের নাম লেখো, সমবৃত্তীয় অঙ্গ দেখা যায় এমন উদ্ভিদের নাম লেখো, সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য, এটাও দেয়, দুটো পার্থক্য দেবে, ইউজুয়ালি এর বেশি দেবে না। এবং সমসমস্ত অঙ্গকে কি বলা হয়, সমসমস্ত অঙ্গ বলে অপসারী অভিব্যক্তি, বা কোন অভিব্যক্তির জন্য সমসমস্ত অঙ্গ গঠন হয়, অপসারী অভিব্যক্তির জন্য সমসমস্ত অঙ্গ গঠন হয়, আর অভিসারী অভিব্যক্তির জন্য কিন্তু সমবৃত্তীয় অঙ্গ গঠন হয়। এই হচ্ছে সমবৃত্তীয় আর সমসমস্ত অঙ্গের যে কনসেপ্ট বা কিছু কোশ্চেন যেগুলো বললাম সেগুলো কিন্তু করে নেবে। তাহলে বিবর্তনের যে প্রমাণ, সেই প্রমাণে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবং আমরা জীবাশ্ম ঘটিত প্রমাণ, তারপরে তুলনামূলক শরীর স্থানের মধ্যে সমবৃত্ত ও সমসমস্ত অঙ্গ পড়েছি। এবারে আমরা পড়বো যে তুলনামূলক শরীর স্থানে মানে নিষ্ক্রিয় অঙ্গ, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা বৃদ্ধি। দেখো বইতে অনেক কিছুই আছে, কিন্তু আমি তোমাদের ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করছি। তো প্রথমে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ আমরা কাকে বলবো? যেগুলো আমরা ক্রমাগত ব্যবহার না করার ফলে যে অঙ্গগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, যেটা আমি ওভারভিউ যখন করছিলাম যে কি কি পড়াবো তখন আমি বলছিলাম। তার মধ্যে কি হচ্ছে, গিনিপিগের সিকাম, যেটা গিনিপিগে সক্রিয়, মানে এটা নয় যে সবার বা সব প্রাণীর ক্ষেত্রেই নিষ্ক্রিয়, গিনিপিগের ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাক্টিভ এবং কাজ করে যাচ্ছে, কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই অ্যাক্টিভ নয়, যেটাকে আমরা অ্যাপেন্ডিক্স বলি, যেটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে যে ভেস্টিজিয়াল অর্গান মানে নিষ্ক্রিয় অঙ্গ বলতে আমরা কি বুঝি, উদাহরণ দাও। তো উদাহরণ তোমরা দেবে। বানরের সক্রিয় লেজ, মানুষের ক্ষেত্রে কক্সিস, লেজ এটা কক্সিস আমাদের নেই, নিষ্ক্রিয়। আর কান নাড়ানো, নিকটিটিং পর্দা, যেগুলো কিন্তু অনেক গিরগিটি এদের থাকে কিন্তু মানুষের নেই, আছে এরকম। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের কারণ মানুষ উন্নত হতে থেকেছে না আস্তে আস্তে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা বৃদ্ধি। তো প্রথমে দুটো প্রকোষ্ঠ হৃৎপিণ্ড আমরা দেখা পেয়েছি, তারপরে 3টি প্রকোষ্ঠ থেকে 4টি প্রকোষ্ঠ, মানে ধাপে ধাপে এগিয়েছে। তো মাছ, সরীসৃপ আর পাখি স্তন্যপায়ী। তাহলে মাছেদের পরীক্ষায় এমন কোশ্চেন দেবে, মাছেদের কয়টি প্রকোষ্ঠ দেখা যায়? 2টি। কয়টি? 2টি প্রকোষ্ঠ দেখা যায়। সরীসৃপদের 3টি। কিন্তু 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 এখানে একটা কোশ্চেন আছে, যেটা কিন্তু মানে এক্সেপশনাল কোশ্চেন, যে কুমির কিন্তু একটা সরীসৃপ। কি কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও কয়টা প্রকোষ্ঠ দেখা যায়? 4টি প্রকোষ্ঠ দেখা যায়। এবং এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কুমির সরীসৃপ, তাও কিন্তু তার কয়টা প্রকোষ্ঠ দেখা যায়? হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ। এরপরে পাখি ও স্তন্যপায়ীর 4টি প্রকোষ্ঠ দেখা যায়, তোমরা জানো। এবং এই যে হৃৎপিণ্ডের যে ভাগগুলো আছে তার কারণ তো আছে কিছু। তাহলে এখানে কম অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু ব্যবহার হতো। কি? কম অক্সিজেন যুক্ত রক্ত। এই বৈশিষ্ট্যগুলি মনে রাখতে হবে, কম O2 যুক্ত রক্ত। নেক্সট, মিশ্র রক্ত। কি রক্ত? মিশ্র রক্ত। আর এটা অধিক অক্সিজেন যুক্ত রক্ত, অধিক O2 যুক্ত রক্ত। তাহলে মাছ যাদের, আমি একবার ওভারভিউ করে দিচ্ছি। মিশ্র অঙ্গ তো বললাম যে কিছু প্রাণীদের ক্ষেত্রে সক্রিয়, এবং সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে অনেক প্রাণীর ক্ষেত্রে নিষ্ক্রিয়। তার দুটো উদাহরণ, এবং উদাহরণই কোশ্চেন আসবে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা বৃদ্ধি। 2টো প্রকোষ্ঠ, 3টি প্রকোষ্ঠ, 4টি প্রকোষ্ঠ। 2টি প্রকোষ্ঠ কাদের দেখা যায়? মাছেদের দেখা যায়, এবং তারা কম অযুযুক্ত রক্ত বহন করে তাদের হৃৎপিণ্ডের যে কার্যক্ষমতা সেটা দেখায়। এবং 3টি প্রকোষ্ঠ কাদের দেখা যায়? বেসিক্যালি সরীসৃপদের দেখা যায়। এবং সরীসৃপের মধ্যে কি পড়ে? কুমির পড়ে। কিন্তু কুমিরদের যেটা হয় সেটা হচ্ছে এক্সেপশন, যে কুমিরের 4টে প্রকোষ্ঠ থাকার কথা ছিল 3টি, কিন্তু আছে 4টে, সেটা এক্সেপশন মনে রাখবে। আর আরেকটা হচ্ছে 4টি প্রকোষ্ঠ কাদের দেখা যায়? পাখি এবং স্তন্যপায়ী মানে মানুষদের। তো তারা কি হয়? অধিক অযুযুক্ত রক্ত, কারণ আমাদের তো আছে, ঠিক আছে, সিস্টেমিক সংবহন, পোর্টাল সংবহন, অনেক কিছুই আছে। তো সেই যে কাজগুলো তো 4টে প্রকোষ্ঠ লাগবে না, বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, অতিরিক্ত রক্ত আসে, বিশুদ্ধ রক্ত চলে যায়, অনেক গল্প আছে এর মধ্যে, সে নাইনের ছিল সেগুলো। তো এখানে কিন্তু এই জিনিসগুলো ঘটে। তাহলে দেখো, প্রকোষ্ঠ যখন যত বাড়বে, ঠিক আছে, যদি এইভাবে ভাগ কর 4টে প্রকোষ্ঠ, আমি জাস্ট বক্স থেকে দেখাচ্ছি, তো এই 4টে প্রকোষ্ঠ এইভাবেই ভাগ করে দিলাম, 4টে প্রকোষ্ঠ।
চারটে প্রকোষ্ঠ যখন হবে কাজ বৃদ্ধি পাবে তত এফিসিয়েন্সি বাড়বে, তত একটু বেশি ভাবে ইউজ করা যাবে, ভালো হবে তত। যখন তিনটে প্রকোষ্ঠ, ঠিক আছে, যখন তিনটে প্রকোষ্ঠ তখন কাজ আর একটু কম হবে, যখন দুটো প্রকোষ্ঠ কাজ তো কমই হবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। সরি, তাহলে কিন্তু এগুলোর সাথে সাথে কিন্তু এইভাবে চেঞ্জ হয়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা বৃদ্ধি হয়েছে, সেটা কিন্তু একটা বিবর্তনগত বা বিবর্তনের একটা কিন্তু প্রমাণ। এবং এই যে নিষ্ক্রিয় অঙ্গ, সেটাও বিবর্তন প্রমাণ, যে নিষ্ক্রিয় হয়ে গেছে, বিবর্তন না হলে তো নিষ্ক্রিয় হতো না, বিবর্তন হয়েছে বলেই তো নিষ্ক্রিয় হয়েছে। আসলে এটা তো নয় যে মানুষ থেকে খরগোশ বা কিনিপিগ বা মানুষ থেকে বানর থেকে মানুষ হয়েছে, তাহলে বানরের সক্রিয়, মানুষের নিষ্ক্রিয়, মানে কি হয়েছে, বিবর্তন হয়েছে, এটা প্রমাণ পাচ্ছি। পরীক্ষা আমাদের কোশ্চেন দেয় যে বিবর্তনের প্রমাণ কিভাবে যুক্তি দেবে তুমি, তো যুক্তিগুলো এইভাবে দিতে হবে। হৃৎপিণ্ডের তাহলে দুটি প্রকোষ্ঠ থেকে চারটি গেছে, নিশ্চয়ই একটা ভালো দিকে যাচ্ছে, তাহলে কি উন্নত, তাহলে উন্নত যখন হচ্ছে বিবর্তনের ফলে তো অনুন্নত কিছু সৃষ্টি হয় না, হলেও সেটা খুব কম। কিন্তু বিবর্তন আমরা করি কেন? আমাদের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য, সুবিধা ভাবে বা স্বাধীনভাবে বা সুস্থভাবে বেঁচে থাকার জন্য। চারটে দুটো প্রকোষ্ঠ থেকে চারটে প্রকোষ্ঠ হয়েছে, তো আমাদের লেজ থাকলে সমস্যা হতো বলেই তো লেজ নেই আজকে। বানরের সক্রিয় লেজ, একই গল্প, অ্যাপেন্ডিক্স বেড়ে গেলে অপারেশনও করতে হয়, তোমরা সেগুলো ভালো করেই জানো। আরেকটা কথা, যখন আমি তোমাদের জীবাশ্ম ঘটিত প্রমাণ পড়াচ্ছিলাম, তাহলে তখন একটা কোশ্চেন কিন্তু ভুলে গেছি আমি, জীবন্ত ফসিল মানে সেই অতীত কাল থেকে একই রকম আছে, মানে অতীত কাল থেকে একই রকম, কোনো চেঞ্জ নেই, অতীত কাল থেকে একই রকম আসে। এক্সাম্পল কি আসে? এক্সাম্পল পেরিপ্রেটাস ও প্লাটিপাস। তাহলে জীবাশ্ম ফসিলের বা জীবন্ত ফসিলের উদাহরণ হচ্ছে এইগুলো, পেরিপ্রেটাস ও প্লাটিপাস। কোশ্চেন আসে পরীক্ষায়, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং কুমিরের গল্পটা কিন্তু ভালো করে মনে রাখবে, যে কুমিরের তো দেখা গেল এরকম দিল যে সরীসৃপদের চারটি প্রকোষ্ঠ দেখা যায় এবং কুমিরের ক্ষেত্রে চারটি প্রকোষ্ঠ, তাই আমরা বলতে পারি সরীসৃপদের দেখা যায়। ভুল হয়ে যাবে কিন্তু, কারণ সরীসৃপদের তিনটে দেখা যায় এবং এটা একটা এক্সেপশন, এটা পরীক্ষায় আসে। কুমিরের কিন্তু তিনটে দেখা যাওয়ার কথা ছিল, কারণ ও সরীসৃপের মধ্যে পড়ে, কিন্তু তাও কটা হচ্ছে চারটে, যেগুলো ভালো করে মনে রাখবে। আচ্ছা, যে পয়েন্টটা আমি বলতে ভুলে গেছি, আবার বলে দিচ্ছি তোমাদের, যে এই যে ছিল না ওই হৃৎপিণ্ড, তাহলে এদের যে হৃৎপিণ্ড সেটা দেখো এক চক্রী হৃৎপিণ্ড, মানে একবার কাজ হবে। কিন্তু এখানে তো না, এরকম কাজ হবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, অনেক কাজ। তাহলে যদি বলে যে এক চক্রী বা ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায়, সেটা হচ্ছে মাছেদের। কি আছে? ভেনাস হৃৎপিণ্ড, ভেনাস বা এক চক্রী হৃৎপিণ্ড। আর এখানে কি হবে? দ্বিচক্রী হৃৎপিণ্ড। এই জিনিসগুলো আমাদের এই তুলনামূলক শরীরস্থান থেকে মনে রাখতে হবে। তাহলে আগে আমরা সমস্ত সমবৃত্ত পড়ে নিয়েছি, আর এবার আমরা নিষ্ক্রিয় অঙ্গ আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা বৃদ্ধির যে ব্যাপারগুলো সেগুলো পড়লাম। অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ আমরা লাস্ট পার্টে চলে এসেছি, 3 নম্বর পার্ট। সেটা হচ্ছে যে তুলনামূলক ভ্রূণ তত্ত্ব। ঠিক আছে, তুলনামূলক ভ্রূণ তত্ত্ব। এবারে কিছু বিজ্ঞানী আছে, তারা কিছু মতবাদ দিয়েছিল, কথা বলেছিল, সেগুলোও জানতে হবে। তো ফার্স্টে আমি চলে আসছি ভন বিয়ার, যিনি কিন্তু এই ভ্রূণ তত্ত্ব সম্বন্ধে কিন্তু রীতিমতো গবেষণা করেছিলেন। কে? আমাদের ভন বিয়ার। আচ্ছা, হেকেল কি করেছিল? হেকেল দিয়েছিল বায়োজেনেটিক ল। এটা কিন্তু আমাদের ভুললে চলবে না, যে ভন বিয়ার কিন্তু গবেষণা করেছিল ভ্রূণতত্ত্বের উপর। তারপরে হেকেল এসে বায়োজেনেটিক ল দিয়েছিল এবং বলেছিল যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, অর্থাৎ ব্যক্তিজনিকে জীবজনিক পুনরাবৃত্ত করে। আগের বছরেরই কোশ্চেন, যে ড্যাশ দিয়ে দিয়েছিল, ড্যাশ রিপিটস ফাইলোজেনি
ড্যাশ রিপিট জীবজনী পুনরাবৃত্ত করে, অর্থাৎ ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে। অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে, যখন আমাদের ভ্রূণ অবস্থায় ধরো এক নম্বর স্টেজ ভ্রূণ, এক নম্বর স্টেজে আছে ভ্রূণটা, আর আমাদের একটা 30টা স্টেজ আছে, তাহলে 1 নম্বর থেকে যত 30 দিকে যাবে, যত যাবে তত আস্তে আস্তে কি হয়ে যাবে, তত আস্তে আস্তে চেঞ্জ হবে। তো প্রথমে 1 নম্বর জায়গায় সেটা মাছ হোক, মানুষ হোক, সরীসৃপ হোক, সবার ভ্রূণ কি হবে, একই রকম লাগবে। তো এটা বলা যায় যে যাই কিছুই তৈরি হোক না কেন, সব একটা কিন্তু তাদের যে পূর্বপুরুষ, এই একই পূর্বপুরুষ থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে এবং সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। এটা কিন্তু এই বায়োজেনেটিক ল, যেটা হচ্ছে আমাদের বায়োজেনেটিক সূত্র, সেই সূত্র কিন্তু থেকে এটুকু আমরা জানতে পারি। তোমরাই দেখেছো যে যখন সদ্য বাচ্চা জন্মায়, আমি ভ্রূণের কথা ছেড়ে দিচ্ছি, তখন হাসপাতালে সব বাচ্চাকেই দেখতে একরকম মনে হয়, তখন যদি এদিক ওদিক করে দেওয়া হয় বোঝাও যায় না, এবং এগুলো নিয়ে সিনেমাও আছে। তো আমার কথা হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়। একটা বাড়িতে ধরো 2টো সন্তান হয়েছে, বোঝা যাবে না যে এটা, ওইভাবে দেখতে গেলে বোঝাই যাবে না, কিন্তু বোঝা যায় সেটা, যার সন্তান সে বুঝতে পারে। তো যখন আস্তে আস্তে বড় হয়, তাদের কিন্তু মুখের গঠন চেঞ্জ হয়। ভ্রূণের ক্ষেত্রে একই কথা, ভ্রূণ যখন প্রথম ফার্স্ট স্টেজ, একদম ভ্রূণ সবে তৈরি হওয়া শুরু হচ্ছে, তখন কিন্তু সমস্ত জীবের ভ্রূণ কিন্তু এক, মানুষ, সরীসৃপ, পাখি। তবে একটা জিনিস আমরা বলতে পারি যে এই সূত্র থেকে, বা এই সূত্রে যদি আমরা একটা সামারি করতে চাই, তো একটা কথা বলবো যে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, তাহলে এই 3টের মধ্যে আমি যদি বলি যে কার ভ্রূণ মানুষের মতো হবে, সরীসৃপের হবে না পাখিরটা হবে, অবভিয়াসলি অ্যান্সার হবে পাখি। কেন হবে পাখি? কারণ আস্তে আস্তে তো আমি এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে তো জেনারেশন আমার, যখন প্রথমে জীব সৃষ্টি হলো সরীসৃপ, মৎস্য, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো স্তন্যপায়ী কার মতো দেখতে হবে, ভ্রূণটা পাখির মতো। তো আস্তে আস্তে কিন্তু এইভাবে এগিয়ে যাওয়া হচ্ছে, এবং অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি কথাটা আসে, এবং একেবারেই এসেছিল, আসে মানে কি 2026-এই এসেছিল। আর ভন বিয়ারের সূত্র তুলনামূলক ভ্রূণতত্ত্ব, আর হেগেল কি দিয়েছিল, বায়োজেনেটিক ল। এই কোশ্চেনটা তো এমসিকিউতে মনে হয় প্রতি বছরই আসে, বায়োজেনেটিক ল। আর এই যে টার্মটা বলেছিল, এই টার্মটাও মনে রাখতে হবে, ঠিক আছে? তো সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী সবার কথা বললাম। তাহলে আমাদের অভিব্যক্তির মতবাদের সপক্ষে যে প্রমাণ ছিল, সেখানে তুলনামূলক ভ্রূণতত্ত্ব, যেটা পড়লাম, তার আগে ছিল জীবাশ্ম, ঠিক আছে? জীবাশ্ম সেই ঘোড়ার ইওহিপ্পাস থেকে ইওসিন, ইকুয়াস, সেগুলো পড়েছি। তারপরে আমরা কি পড়লাম, সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, এবং হৃৎপিণ্ডের যে মাঝেদের 2টো হৃৎপিণ্ড থাকে, মানে 2 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড, 2টো নয়, 2 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। তারপরে আমি যদি বলি সরীসৃপদের 3টে প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে, কিন্তু সরীসৃপদের মধ্যে কুমির যে সরীসৃপ হওয়া সত্ত্বেও কিন্তু তাদের কয়টা থাকে, 4টে প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে। এটা কিন্তু একটা এক্সেপশন বা ব্যতিক্রম, এই কোশ্চেনটা আসতে পারে। আর লাস্ট আমরা কি পড়লাম, লাস্ট মানে নিষ্ক্রিয় অঙ্গ পড়েছি। তারপরে নিষ্ক্রিয় অঙ্গ মানে যেগুলো কিন্তু কিছু জীবের ক্ষেত্রে এখনো সক্রিয়, কিন্তু মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয়। তাহলে আমরা কি বিবর্তিত হয়েছি সেটা প্রমাণ দেখাচ্ছে। নেক্সট হচ্ছে তুলনামূলক ভ্রূণ তত্ত্ব। তো ভ্রূণ কিভাবে বিবর্তন হচ্ছে কিভাবে বুঝবো, যে সমস্ত ভ্রূণ একই রকম লাগছে প্রথম, কিন্তু তারপর যখন আস্তে আস্তে পরিবর্তন আসছে, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে কাছাকাছি 2টো ভ্রূণ কার দেখতে হবে, যারা কাছাকাছি অবস্থান করছে, পাখি, স্তন্যপায়ী, কারণ বিবর্তনের তো সময় গ্যাপ কম এদের, না? তো সেইভাবে কিন্তু আমরা বলতে পারি।